আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে আজকে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ মেহেদি হাসান হাওলাদার। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে ক্লাসটি শুরু করছি। আচ্ছা, আমরা চলো কিছু ছবি দেখে আসি। আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি এই ছবিগুলোর সাথে পরিচিত? আমার মনে হয় তোমরা অনেকেই এই ছবিগুলোর সাথে পরিচিত। তোমরা প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি কিসের ছবি বলতে পারো? এটি হচ্ছে, হ্যাঁ, এটি হচ্ছে লক্ষ্মী প্যাঁচার ছবি। এরপরে আমরা যে সাদা কালো একটা ছবি দেখতে পাচ্ছি, কিছু ইমারত দাঁড়িয়ে আছে, এটা মূলত কিসের? আচ্ছা, এটা হচ্ছে সভ্যতা। এখানে এশিয়া বেবিলন সভ্যতার একটা নমুনা দেখানো হয়েছে। এরপরে আমরা এই কর্নারে একটা ছবি দেখতে পাচ্ছি, গোধূলি লগ্নে খেয়া নৌকো ছবি দেখতে পাচ্ছি, এটা হলো খেয়া নৌকো। এরপরে আমরা এই যে একটা ফুল দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি, এটা তো তোমরা সবাই চিনো, তাই না? এটা হচ্ছে কি? হ্যাঁ, এটা হচ্ছে চালতা ফুল। এই চালতা ফুল নিয়ে একটা কবিতার লাইন আছে। চলো কবিতার লাইনটা দেখে আসি। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজেবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। আচ্ছা, তোমরা কি অনুমান করতে পেরেছো যে আজকে টপিকটা কি হতে পারে? আমার মনে হয় তোমরা সবাই ধরতে পেরেছো আজকে টপিকটা জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতা। আজকে আমরা সেই দিন এই মাঠ কবিতাটি ব্যাখ্যা বিশ্লেষণ করব, এবং আমরা এমনভাবে এই কবিতাটার ব্যাখ্যা বিশ্লেষণ করব যাতে এই অধ্যায় থেকে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন, সেটা এমসিকিউ হোক অথবা সৃজনশীল হোক, আমরা খুব অনায়াসে এখান থেকে পরিপূর্ণভাবে উত্তর দিতে পারবো। আমি চেষ্টা করব তোমাদেরকে কবিতাটা আজকে প্রত্যেকটা লাইন সুন্দর করে বুঝিয়ে দেওয়ার এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার। তো চলো আমরা কবিতাটা বুঝি। এই যে সেই দিন এই মাঠ কবিতা, এটা বোঝার আগে আমরা একটু এই যে সেই দিন এই মাঠ কবিতাটা যে লিখেছে জীবনানন্দ দাশ, তার সম্পর্কে জেনে আসি। আচ্ছা, আমি বলে নেই এই কবিতাটা পড়লে আমরা কি কি শিখতে পারবো। এই কবিতাটা পড়ার পরে তোমরা জীবনানন্দ দাশের পরিচিতি বলতে পারবে, তোমরা এই শব্দের কঠিন শব্দের অর্থ বলতে পারবে এবং প্রত্যেকটা চরণের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে। তোমরা প্রকৃতির চিরন্তনতা ব্যাখ্যা করতে পারবে, প্রকৃতির যে চিরস্থায়ী, প্রকৃতির যে অপরূপ ঐশ্বর্য রয়েছে, প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে, প্রকৃতির যে চিরস্থায়ী সৌন্দর্য রয়েছে, সেই প্রকৃতির চিরন্তনতা তোমরা এখানে ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও তোমরা সভ্যতার ক্ষয়িষ্ণুতা সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে, যে পৃথিবীতে মানুষের প্রয়োজনে বিভিন্ন সভ্যতা তৈরি হয়েছে, সেই সভ্যতা আবার মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছে, আবার বিভিন্ন সময় সভ্যতাগুলো ধ্বংস হয়েছে, আবার নতুন সভ্যতা তৈরি হয়েছে। সভ্যতা আসলে ক্ষণস্থায়ী, সভ্যতা চিরস্থায়ী না। সভ্যতা মানুষের প্রয়োজনে তৈরি হয় আবার ধ্বংস হয়ে যায়। এই যে সভ্যতার ক্ষয়িষ্ণুতা সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে। এছাড়াও মানুষ নশ্বর, মানুষ ক্ষণস্থায়ী, মানুষ চিরস্থায়ী না। এই মানুষ নশ্বর, কিন্তু এই মানুষের নশ্বর জীবনের বিপরীতে প্রকৃতির যে অবিনশ্বরতা, প্রকৃতির যে চিরন্তনতা, প্রকৃতির যে চিরস্থায়িত্ব, সৌন্দর্য, এই মানে মানুষের নশ্বর জীবনের বিপরীতে প্রকৃতির যে অবিনশ্বরতা, এটার পক্ষে তোমরা যুক্তি উপস্থাপন করতে পারবে। তাহলে চলো আমরা একটু কবি পরিচিতি জেনে নিই। তো প্রথমত আমরা দেখি জীবনানন্দ দাশের জন্ম হচ্ছে 1899 সালে, বরিশালে তিনি জন্মগ্রহণ করেন এবং তার মাতার নাম হচ্ছে কুসুম কুমারী দাস। তিনি স্বভাব কবি ছিলেন এবং তার পিতা সত্যানন্দ দাস। তো পরীক্ষায় তার মায়ের নামটা গুরুত্বপূর্ণ, কুসুম কুমারী দাস। এরপরে আমরা দেখি যে তিনি শিক্ষা জীবনে 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করেন। তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন লেখাপড়া শেষে, অর্থাৎ তার পেশা আমরা বলতে পারি তিনি অধ্যাপক ছিলেন। তার কবিতার তিনি তার জীবনে যে কবিতাগুলো লিখেছেন, তার যে সাহিত্য সাধনা, সেই কবিতায়, কাব্য সাধনায় মানে তার কবিতার নিজস্ব একটা আঙ্গিক রয়েছে। তার কবিতার বৈশিষ্ট্যগুলো কেমন, শুধুমাত্র সেই দিন এই মাঠ কবিতা না, তার সমগ্র কবিতারই বৈশিষ্ট্যটা কেমন, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তো তিনি মূলত আধুনিক জীবন চেতনার কবি ছিলেন। তার কবিতার ভিতরে মূলত প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য খুব চমৎকারভাবে তিনি উপস্থাপন করেছেন। তো এই জন্য তাকে বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে নিমগ্ন কবি বলা হয় এবং তাকে প্রকৃতির কবি বলা হয়, কারণ তার কবিতার মূল বিষয়বস্তুই মূলত প্রকৃতি নিয়ে লেখা।
তো এখানে আমরা জীবনানন্দ দাশের তিনটা বিশেষণ জানলাম, যে তাকে আধুনিক জীবন চেতনার কবি বলা হয়, তাকে বাংলার প্রকৃতির রূপ ও বৈচিত্র্যে নিমগ্ন কবি। এটার মানে হচ্ছে যে জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যে, বাংলার প্রকৃতির সৌন্দর্যে নিমগ্ন ছিলেন এবং তাকে প্রকৃতির কবি বলা হয়ে থাকে। এছাড়া আমরা তার কিছু কাব্যগ্রন্থের কথা জানব। তিনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, তার ভিতরে উল্লেখযোগ্য ঝরা পালক, বনলতা সেন, কবিতার কথা, রূপসী বাংলা, মাল্যবান, ধূসর পাণ্ডুলিপি, বেলা বেলা কালবেলা, তারপর 60টি তারার তিমির, এরকম অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ কিছু আমি এখানে উপস্থাপন করেছি। আরও একটা গুরুত্বপূর্ণ রয়েছে, ধূসর পাণ্ডুলিপি বলেছি। তিনি 1954 সালের 18 অক্টোবর ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এই তার ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করা নিয়েও কিছু মিথ রয়েছে। কেউ কেউ বলে থাকেন, কোনো গবেষকরা বা জীবনানন্দ দাশ সম্পর্কে যারা গবেষণা করেছে অনেকে বলে থাকেন যে তিনি শেষ জীবনে তিনি তার জীবনে এতটা বেশি পরলৌকিক চিন্তা করতেন, তিনি হচ্ছে কিছুটা জীবন সম্পর্কে কিছুটা উদাসীন ছিলেন, তার ভিতরে মৃত্যু চেতনা কেন যেন খুব ভর করেছিল। তার এই জন্য কেউ কেউ ধারণা করে থাকেন যে এই মৃত্যু চেতনা থেকেই তিনি মূলত ওই যে কি বলে আত্মহত্যা করার প্রবণতা তৈরি হয়েছে এবং তিনি ট্রাম এই ট্রাম দুর্ঘটনাটা আসলে কেউ কেউ বলেন যে সেখানে তিনি আসলে আত্মহত্যা করার জন্য গিয়েছিল। তো এখানে যদিও আমাদের বইতে ট্রাম দুর্ঘটনাই লেখা, তো ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করে থাকেন। তো এটা ছিল মূলত জীবনানন্দ দাশের থেকে কিছু চৌম্বক অংশ, যেগুলো থেকে আমাদের পরীক্ষা আসতে পারে, সেগুলো আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে এখন চলো আমরা এই কবিতার ভিতরে চলে যাই। তবে আমি বলে রাখি যে সেই দিন এই মাঠ কবিতার যে নামটা, সেখানে দেখো যদি বুঝো যে সেই দিন এই মাঠ, এই সেই দিন এই মাঠ বলতে আসলে কি বোঝায়। সেই দিন বলতে কোন দিন বোঝায়, আর এই মাঠ বলতে কোন মাঠ বোঝায়। সেই দিন বলতে এখানে কবি বুঝিয়েছেন যে যেদিন কবি এই পৃথিবীতে থাকবে না, যেদিন কবি এই পৃথিবী থেকে চিরকালীন বিদায় নেবে, এবং তিনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন তখন এই মাঠ মানে এই বাংলা মানে এই প্রকৃতির কি হবে, সেটা নিয়েই মূলত এই কবিতাটা লেখা। তাহলে এই জন্য কবিতার নাম দেওয়া হয়েছে সেই দিন এই মাঠ। তো কবিতার প্রথম 4 লাইনে বলা হয়েছে যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। দেখো, প্রথমে বললাম যে সেই দিন এই মাঠ বলতে বুঝিয়েছে কবি যেদিন পৃথিবী থেকে চিরকালীন বিদায় নিবে সেই দিন এই মাঠ বা এই প্রকৃতি কি হবে, স্তব্ধ হবে না। আর স্তব্ধ মানে শব্দের অর্থ কি, থেমে যাওয়া। তো এই কবি যেদিন পৃথিবী থেকে চিরকালীন বিদায় নিবে সেদিন এই বাংলার প্রকৃতির সৌন্দর্য স্তব্ধ হবে না, থেমে যাবে না। তো এটা কবি বলেছে যে আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব সেদিন এই পৃথিবী, এই মাঠ, এই প্রকৃতির সৌন্দর্য স্তব্ধ হবে না, থেমে যাবে না। সেদিনও কি হবে, এই নদী নক্ষত্রের তলে, এই নদী নক্ষত্রের তলে বলতে এই প্রকৃতিকে বোঝাচ্ছে, এই বিশাল প্রকৃতিকে বোঝাচ্ছে। এই নদী নক্ষত্রের তলে এই পৃথিবীতে সেদিনও দেখিবে স্বপ্ন, এই নদী নক্ষত্রের তলে এই মানে এই পৃথিবীতে সেদিনও মানুষ স্বপ্ন দেখবে। সেদিনও বলতে কোন দিন বোঝাচ্ছে, যেই দিন কবি থাকবে না, যেদিন কবি পৃথিবী থেকে চিরকালীন বিদায় নেবে সেই দিনও দেখিবে স্বপ্ন। তার মানে হচ্ছে কবি মারা গেল, কবি পৃথিবী থেকে চলে গেল, প্রকৃতি স্তব্ধ হবে না, মানে প্রকৃতির সৌন্দর্য থেমে যাবে না, প্রকৃতি তার আপন রূপ রস গন্ধ ঐশ্বর্য বিলানো বন্ধ করবে না, প্রকৃতি তার আপন ঐশ্বর্য দিয়ে মানুষকে মুগ্ধ করবে। এটাই বলেছে, এই স্তব্ধ হবে না। এবং পাশাপাশি বলেছে যে সেদিনও দেখিবে স্বপ্ন, অর্থাৎ কবি যেদিন থাকবে না সেদিনও মানুষ স্বপ্ন দেখবে। এবং কবি পরের লাইনে বলেছে সোনার স্বপ্নের সাথে পৃথিবীতে কবে আর ঝরে। মানে হচ্ছে এখানে কবি বলতে চাচ্ছে যে কবি বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতির যে রূপ রস গন্ধ এটা চিরকাল থাকবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন কবি চলে যাওয়া মানে কিন্তু শুধু কবি চলে যাওয়া না, কবি বলতে চাচ্ছে যে এই কবি চলে যাওয়া মানে হলো কি, মানুষ, কবি মৃত্যুবরণ করছে। তো কবি মৃত্যুবরণ করা মানে কি, এখানে প্রত্যেকটা মানুষই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা মানুষই যে ক্ষণস্থায়ী জীবন নিয়ে পৃথিবীতে এসেছে, পৃথিবী থেকে তারা চলে যাবে, অর্থাৎ মানুষের জীবন যে ক্ষণস্থায়ী, এবং এটার বিপরীতে
এই যে এই মাঠ বা এই প্রকৃতি বা এই বাংলা বা এই প্রাকৃতিক সৌন্দর্য যে স্থায়ী, এর যে কোনো শেষ নেই। প্রকৃতি যে তার আপন রূপরস গন্ধ স্পর্শ দিয়ে মানুষকে মুগ্ধ করবে, প্রকৃতির সৌন্দর্যের যে কোনো মৃত্যু নেই, এটা তিনি বোঝাচ্ছে এই যে এই মাঠ স্তব্ধ হবে না কোজানি দ্বারা। তো বোঝাচ্ছে যে মানুষের জীবন নশ্বর, আর এই নশ্বর জীবনের বিপরীতে প্রকৃতি হচ্ছে অবিনশ্বর, প্রকৃতি হচ্ছে চিরস্থায়ী। এবং এই প্রকৃতির এই অবিনশ্বর সৌন্দর্য দিয়ে, প্রকৃতির এই ঐশ্বর্য দিয়ে, প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, মানুষের স্বাদ, মানুষের কল্পনাকে তৃপ্ত করবে। তার মানে কি, মানুষের স্বপ্ন, মানুষের কল্পনা, মানুষের যে স্বাদ, এরও কোনো মৃত্যু নেই। অর্থাৎ মানুষের মৃত্যু রয়েছে কিন্তু মানুষের স্বপ্নের মৃত্যু নেই। তার মানে কবি বলতে চাচ্ছে যে আমি যদি মারা যাই, আমি যদি পৃথিবীকে চলেও যাই, প্রকৃতির যে আপন কাজ, প্রকৃতির যে অসংখ্য কল্যাণ কাজ, এই পৃথিবীর এই কল্যাণ কাজ কখনো বিলীন হবে না। শুধু ব্যক্তি বা শুধু কর্মী হারিয়ে যায়, তবে ব্যক্তির স্বপ্ন হারায় না। কবি মনে করেন তিনি যখন পৃথিবীতে থাকবেন না, তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, মানুষের স্বাদ, মানুষের কল্পনাকে তৃপ্তি করে যাবে। মানে এই যে পৃথিবীর প্রকৃতির যে এই স্বাভাবিকতা, প্রকৃতির যে এই চিরন্তনতা, এটা মূলত এখানে বোঝানো হয়েছে। দুইটা বিষয়, মানে এখানে আমরা 4টা লাইনে আমরা 3টা পয়েন্ট বলতে পারি। এক হচ্ছে কবির মৃত্যু, কবি পৃথিবী থেকে চলে যাবে। কবি চলে যাওয়া মানে এখানে মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে, মানুষের নশ্বর জীবনের কথা বলা হয়েছে, মানুষের ক্ষণস্থায়ী জীবনের কথা বলা হয়েছে। আর এই মানুষের ক্ষণস্থায়ী জীবনের বিপরীতে এই মাঠ তথা এই প্রকৃতির সৌন্দর্যের নিত্যতা, প্রকৃতির সৌন্দর্যের চিরন্তনতা, এটা যে চিরস্থায়ী, এটার কথা বলা হয়েছে। এবং পাশাপাশি মানুষের যে স্বপ্ন, মানুষের যে কল্পনা, মানুষের যে স্বাদ, এটাও চিরন্তন, এটাও অর্থাৎ মানুষ হারিয়ে গেলেও মানুষের স্বপ্ন হারায় না। তাহলে এই 3টা হলো এখানে বিষয়। মানুষের জীবন নশ্বর, আর এই নশ্বর জীবনে প্রকৃতি এবং মানুষের স্বপ্নের অবিনশ্বরতা। আমি এটাই বলেছি যে শুধু ব্যক্তি বা কর্মী হারিয়ে যায়, তবে ব্যক্তির স্বপ্ন হারায় না। কবি মনে করেন তিনি যখন পৃথিবীতে থাকবেন না, তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে, প্রকৃতির অসীম সৌন্দর্য দিয়ে মানুষের কল্পনাকে, মানুষের স্বাদকে, মানুষের স্বপ্নকে তৃপ্ত করে যাবে। তাহলে এই যে প্রকৃতির স্বাভাবিক গতিময়তা, এটা এখানে বোঝানো হয়েছে। আমি এখানে ব্যাখ্যাটা বলে দিয়েছি, লিখে দিয়েছি, এটা থেকে তোমরা পড়ে নিতে পারবে। এরপরে আসো আমরা পরের 4 চরণে। পরে বলা হয়েছে, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। এখানেও জীবনানন্দ দাশ খুব সচেতনভাবে প্রকৃতির একটা মানে প্রকৃতির একটা ঐশ্বর্য, প্রকৃতির একটি সৌন্দর্য এখানে তিনি তুলে ধরেছেন, অফুরন্ত একটা সৌন্দর্য তিনি তুলে ধরেছেন, যেই সৌন্দর্য কিন্তু আমাদের সাধারণের দৃষ্টিতে পড়ে না, সাধারণের দৃষ্টিতে ধরে না, আমরা ওভাবে করে উপলব্ধি করি না। কিন্তু দেখো, কবি জীবনানন্দ দাশ আমাদের প্রকৃতির কত আশ্চর্য সুন্দর একটা জিনিস, সাধারণ একটা জিনিসের ভিতরে কত সুন্দর করে তিনি এটাকে উপস্থাপন করেছেন। তোমরা কি কখনো খেয়াল করেছো যে শীতের শিশিরে চালতা ফুল ভিজে একটা সৌন্দর্য সৃষ্টি হয়েছে, একটা নরম গন্ধ বের হয়েছে, এই নরম গন্ধের স্পর্শে প্রকৃতিকে মাতাল করেছে। এই সৌন্দর্য কি আমাদের চোখে কখনো ধরা পড়েছে? আমাদের কাছে কি চালতা ফুল কি খুব বিশেষ কিছু কখনো হয়ে উঠেছিল? হয়নি। কিন্তু কবি কিন্তু তার কবিতার ভিতরে আমাদের প্রকৃতির একদম ক্ষুদ্র তুচ্ছ বিষয়গুলোকেও এত সুন্দর করে উপস্থাপন করেছেন। ক্ষুদ্র তুচ্ছ বিষয়গুলোর ভিতরে তিনি সৌন্দর্য খুঁজে পেয়েছেন। কখনো তিনি গুবরে পোকার ভিতরে সৌন্দর্য খুঁজে পেয়েছেন, কখনো তিনি সুদর্শনের মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছেন। তিনি কাক, চিল, এগুলোর ভিতরে তিনি সৌন্দর্য খুঁজে পেয়েছেন। তোমরা ক্লাস 8-এ হয়তো পড়েছো যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসবে কাঁঠাল ছায়ায়। তো এইখানে তিনি বলতে চেয়েছেন যে কবি যদি চলেও যায়, কবি যখন পৃথিবী থেকে চলে যাবে, তখনও চালতা ফুল
ফুটবে, শিশিরের জলে ভিজবে এবং নরম গন্ধ বের হয়ে মানুষকে আকুল করবে। মানে এইখানে শুধুমাত্র চালতা ফুল শিশিরের জলে ভিজে একটা সৌন্দর্য দোতনা সৃষ্টি করে, ব্যাপারটা শুধুমাত্র চালতা ফুলের ভিতরেই সীমাবদ্ধ না। চালতা ফুল দিয়ে কবি প্রকৃতির সকল সৌন্দর্যকেই এখানে উপস্থাপন করার চেষ্টা করেছে। তিনি বলতে চাচ্ছে যে এই চালতা ফুল যেরকম শিশিরের জলে ভিজে নরম গন্ধে সে ঢেউ সৃষ্টি করবে আমি চলে যাওয়ার পরও, মানে এভাবে একইভাবে কবি চলে গেলেও, মানে মানুষ, শুধু কবি না, মানুষ চলে গেলে, মানুষ মৃত্যুবরণ করলেও প্রকৃতির এই যে এরকম সৌন্দর্যগুলো, এই সৌন্দর্যগুলো কখনো হারিয়ে যাবে না। তো এটাই এখানে মূলত বলা হয়েছে। আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। কবি মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেও প্রকৃতির নিয়মে কোনো পরিবর্তন হবে না। তিনি থাকবেন না বলে চালতা ফুলের শিশিরের জলে ভেজা বন্ধ হবে না, বন্ধ হবে না তার নরম গন্ধ ছড়ানো। প্রকৃতির সব কিছুই আগের মতোই থাকবে। অর্থাৎ মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি হয়, যুগ যুগান্তরে তার কোনো শেষ নেই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকালব্যাপী। কবির এই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়েছে। আমরা পরের চরণে যাই। এবারে দেখি যে লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। ওই যে বলেছে যে আমি চলে যাব বলে চালতা ফুল কি ভিজেবে না শিশিরের জলে, চালতা ফুল কি আর ভিজেবে না শিশিরের জলে নরম গামদের ঢুয়ে। এরপরে বলেছে লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। তিনি আবার প্রশ্ন করেছেন যে লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের সাথে পৃথিবীতে কবে আর ঝরে। আমরা লক্ষ্মী প্যাঁচার কথা সবাই জানি। লক্ষ্মী প্যাঁচা মূলত মঙ্গলের বার্তা বাহক, মঙ্গলের বার্তা বহন করে, তার কণ্ঠে মঙ্গলের বার্তা ধ্বনিত হয়। এটা হচ্ছে আমাদের একটা বাঙালি সংস্কার, বাঙালি মানুষের সংস্কার। আমরা আমাদের বাঙালিদের ভিতরে এই বিশ্বাসটা রয়েছে বা এই সংস্কারটা রয়েছে যে লক্ষ্মী প্যাঁচা মঙ্গলের বার্তাবাহক, লক্ষ্মী প্যাঁচা প্রকৃতিতে তার ডাকের ভিতরে তার তার কণ্ঠের ধ্বনির মাধ্যমে প্রকৃতিতে মঙ্গলের বার্তা নিয়ে আসে। তো কবি বলতে চাচ্ছে এরকম, লক্ষ্মী প্যাঁচার কথা বলে বলতে চাচ্ছে যে আমি চলে গেলেও লক্ষ্মী প্যাঁচা তার লক্ষ্মীর জন্য গান গাইবে। তাহলে এইখানে ওই একই কথা যে কবি যদি পৃথিবী থেকে চলেও যায়, হারিয়েও যায়, তারপরও মানে কবির মৃত্যুতে এই পৃথিবীর যে গতিময়তা, প্রকৃতির যে স্বাভাবিক সৌন্দর্য, এটার কোনো ব্যাঘাত ঘটবে না। এটা এখানে লক্ষ্মী প্যাঁচকের উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে লক্ষ্মী প্যাঁচার মঙ্গলকর গান কখনো বন্ধ হবে না। প্যাঁচাকে অশনির সংকেত মনে করা হলেও কেউ কেউ কিন্তু প্যাঁচাকে অশনির সংকেত বা অমঙ্গলের জন্য বা অমঙ্গলের প্রতীক হিসেবে ব্যবহার করে। সেটা লক্ষ্মী প্যাঁচা না, সেটা শুধু প্যাঁচা। আর লক্ষ্মী প্যাঁচা মূলত এটাকে কল্যাণের কথাই বলা হয়ে থাকে। লক্ষ্মী প্যাঁচা কল্যাণ বয়ে নিয়ে আসে করে। তো কবি এখানে বলতে চাচ্ছে লক্ষ্মী প্যাঁচার উদাহরণ দিয়ে যে পৃথিবী থেকে কবি চলে গেলেও, অর্থাৎ মানুষ এই পৃথিবী থেকে চলে গেলেও মানুষের জীবন ক্ষণস্থায়ী হলো এই যে প্রকৃতির যে সৌন্দর্যগুলো, এই যে প্রকৃতির যে অনুষঙ্গগুলো, এগুলো প্রতিনিয়তই তার স্বাভাবিকভাবেই চলতে থাকবে। এরপরে আমরা দেখি চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এই সব গল্প বেচেরাবে চিরকাল। কবি এখানে আমাদের প্রকৃতির একটা স্বাভাবিক চিত্র অঙ্কন করেছে যে আমাদের প্রকৃতি তার স্বাভাবিক কাজকর্মের প্রতিনিয়ত ব্যস্ত। চারদিকে শান্ত বাতি, এটা একটা মানে আমাদের প্রকৃতির যে স্বাভাবিক নিত্যতা, প্রকৃতি তার আপন গতিতে প্রতিনিয়ত চলছে, অসংখ্য কাজ প্রকৃতিতে চলছে। এই অসংখ্য কাজের ভিতরে এখানে 2-4টা কাজের কথা বলছে। চারদিকে শান্ত বাতি, কোথাও ভিজে গন্ধ, মৃদু কলরব, কোথাও খেয়া নৌকাগুলো এসে চরের কাছে খুব লেগেছে। এই যে এখানে 3টা কাজের কথা বলছে, এই যে প্রকৃতিতে ঘটে যাওয়া, ঘটতে থাকা 3টা অনুষঙ্গের কথা এখানে বলেছে। কোথাও চারদিকে কোথাও শান্ত বাতি, কোথাও মৃদু কলরব, ভিজে গন্ধ, মৃদু কলরব, কোথাও খেয়া নৌকাগুলো চরের কাছে এসে খুব লেগেছে। এই যে এই ঘটনাগুলো দিয়ে বোঝাচ্ছে কি প্রকৃতির স্বাভাবিক চিত্র, প্রকৃতির নিত্যতা, প্রকৃতির গতিময়তা, প্রকৃতির নিত্যদিনের কর্মকাণ্ড, এগুলোকে বোঝাচ্ছে। প্রকৃতিতে এরকম অসংখ্য কাজ, অসংখ্য গল্প প্রতিনিয়ত হচ্ছে। কবি বলতে চাচ্ছে আমি মরে গেলেও, আমি এই পৃথিবী থেকে চলে গেলেও পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। অর্থাৎ কবির মৃত্যুতে প্রকৃতিতে কোনো রেশ পড়বে না, প্রকৃতি তার গতিময়তা হারিয়ে ফেলবে না, প্রকৃতি শোক পালন করবে না। কবি চলে গেল, অর্থাৎ মানুষ মরে গেল, কবি বলতে মানুষ মরে গেলেও, মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও
প্রকৃতির যে গতিময়তা, প্রকৃতির যে নিত্যতা, প্রকৃতির যে স্বাভাবিক চিত্র, এখানে কোনো ছেদ পড়ে না, এখানে কোনো বাধার সৃষ্টি হয় না, প্রকৃতির আপন গতিতে চলতে থাকে। এটাই বলেছে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। তো এইখানে এই ব্যাখ্যাটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে দেখো লাস্টের লাইনটা, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এখানে আবার কবি আর একটা অনুষঙ্গ নিয়ে আসছে, সেটা হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম যে বলেছে যে মানুষের জীবন ক্ষণস্থায়ী, মানুষ মৃত্যুবরণ করলেও মানুষের এই নশ্বর জীবনের বিপরীতেও প্রকৃতির যে প্রকৃতির যে এই অসীম ঐশ্বর্য, প্রকৃতির যে অপার সৌন্দর্য, এই প্রকৃতির অপার সৌন্দর্যের মৃত্যু নেই। প্রকৃতির অপার সৌন্দর্য, ঐশ্বর্য মানুষের স্বপ্ন, সাহস, কল্পনাকে তৃপ্ত করে, অর্থাৎ মানুষের স্বপ্নেরও মৃত্যু নেই। এই প্রকৃতির এই অপার অসীম সৌন্দর্য দিয়ে মানুষের স্বপ্ন কল্পনাকে তৃপ্ত করে, অথচ মানুষের জীবন কিন্তু ক্ষণস্থায়ী, মানুষ হারিয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করে। তাহলে তিনটা বিষয় পেয়েছিলাম, আর এই লাইনে আর একটা বিষয় পাবো, সেটা হচ্ছে সভ্যতা। সভ্যতাও ধ্বংস হয়ে যায়। তাহলে ধ্বংস হয়ে যায় কি, মানে মানুষ মানুষ মরে যায়, মানুষ হারিয়ে যায়, মানুষের জীবন ক্ষণস্থায়ী। আর ক্ষণস্থায়ী কি, আর ক্ষণস্থায়ী হচ্ছে সভ্যতা, যে মানুষ তার প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতা বিনির্মাণ করেছে, সেই সভ্যতাগুলো আবার ধ্বংস হয়ে নতুন সভ্যতা আবার তৈরি হয়েছে। তার মানে কি, সভ্যতাও চিরস্থায়ী না, মানুষও চিরস্থায়ী না, মানুষের তৈরি সভ্যতাও চিরস্থায়ী না। এই দুইটার বিপরীতে কোন দুইটা স্থায়ী? মানুষের স্বপ্ন এবং প্রকৃতির সৌন্দর্য। তো এখানে দুইটা সভ্যতার কথা বলা হয়েছে। এশিরিয়া সভ্যতা হলো সেমেট্রিক রাজত্ব, আনুমানিকভাবে খ্রিস্টপূর্ব 2500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 605 অব্দ পর্যন্ত এই সভ্যতার অস্তিত্ব ছিল, এবং বেবিলন ছিল মেসোপটেমিয়ার একটা শহর। এর ধ্বংসাবশেষ পাওয়া যাবে ইরাকের বাবিল প্রদেশে 2300 খ্রিস্টপূর্বাব্দে, এবং বেবিলন সাম্রাজ্যের রাজধানী ছিল 612 খ্রিস্টপূর্বাব্দে। ইতিহাস বিধৌত সাম্রাজ্য আজ ধুলায় মিশে গেছে, কিন্তু পৃথিবীর সাধারণ গল্পগুলো অবিনশ্বর। এই যে প্রকৃতির যে সাধারণ গল্পগুলো, এগুলো এখনও রয়ে গেছে। তো পুরনো সভ্যতা ধ্বংস হয়, নতুন সভ্যতা গড়ে ওঠে। এশিয়া সভ্যতা বিলুপ্ত হয়েছে, নতুন আরেক সভ্যতা গড়ে উঠেছে। একসময় রাজ্য, প্রশাসন, স্থাপত্য শিল্প, ভাস্কর্য, কলা শিল্পে পৃথিবীর অদ্বিতীয় হিসেবে চিহ্নিত ছিল এশিয়া সভ্যতা, কিন্তু আজ তা আর নেই। বেবিলনীয় সভ্যতাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু প্রকৃতি তার আপন রূপ গন্ধ নিয়ে চিরকাল সতেজ ও প্রাণময় হয়ে আছে। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতির যে স্বাভাবিক নিত্যতা, স্বাভাবিক গল্পগুলো রয়েছে, এগুলোতে মানুষের মৃত্যু কোনো বাধা সৃষ্টি করতে পারে না। জগতে মানুষের মৃত্যু আছে, কিন্তু মানুষের স্বপ্ন, সৌন্দর্যের মৃত্যু নেই। আর এখানে কবিতা আসলে মূলত কী বোঝানো হয়েছে, যে মানুষের মৃত্যু আছে কিন্তু এই জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। এক কথায় আমরা বলতে পারি মানুষের মৃত্যু আছে কিন্তু এই জগতে কিসের মৃত্যু নেই? সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। গভীর একটা এই গভীর জীবন তৃষ্ণা, এই গভীর জীবন বোধ এই কবিতাটিতে জীবনানন্দ দাশ তুলে ধরেছেন। তোমরা কি কবিতাটি বুঝতে পেরেছ? যদি বুঝতে পারো তাহলে একটু আমার সাথে একটু এই মূল্যায়নে অংশগ্রহণ করো। প্রথমত আমরা প্রশ্ন করেছি, কবির মতে পৃথিবীতে কোনটি কখনো আর ঝরে না? একদম ঠিক, সোনা শব্দের স্বাদ পৃথিবীতে কখনো ঝরে না। সেই দিনে এই মাঠ কবিতা উল্লিখিত গন্ধটা কেমন? গন্ধটা হচ্ছে ভিজে ভিজে গন্ধ, মৃদু কদরা বলা হয়েছিল। এরপরে আবার খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? হ্যাঁ, চরের খুব কাছে। আর এশিয়া কি একটি সভ্যতার নাম। আর একটা সভ্যতার নাম কি বলতো? বেবিলনীয় সভ্যতা। তো এই ছিল আজকে আমাদের কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমরা সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব, বিষয়বস্তু এবং সৃজনশীল আলোচনা করবো ইনশাআল্লাহ।